সকালে জলসা, সকালে জলসা। তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুক্ত হৃদয় গাঁথি আছে গীতহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। সুপ্রভাত দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত শান্তর মল্লিকের পরিচালনায় মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আজ আবারও একটি নতুন দিন, আর নতুন দিন মানে নতুন সকাল। নতুন দিন, নতুন সকাল, আর আমি নবীনা চলে এসেছি আপনাদের মাঝে সকালের জলসা অনুষ্ঠান নিয়ে। আজকে সকালের জলসা অনুষ্ঠানে আমরা একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে পেয়েছি। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে বিশিষ্ট ব্যক্তিত্ব শব্দটি কেন ব্যবহার করলাম। তার কারণ হচ্ছে যে আমরা অনেক সময় দেখে থাকি আমাদের পৃথিবীতে অনেক বহুগুণ প্রতিভা সম্পন্ন মানুষ কিছু থেকে থাকেন, যারা একটি বিষয় নিয়ে থাকেন না, নানা বিষয় নিয়ে নানাভাবে নিজেদেরকে জড়িয়ে রাখেন। এরকমই একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের সঙ্গে আজকে রয়েছেন, যিনি একাধারে শিক্ষিকা এবং অন্যধারে একজন বিশিষ্ট লেখিকা। তাহলে আর দেরি নয়, সরাসরি পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আজকে রয়েছেন শিক্ষিকা এবং লেখিকা সমাপ্তি সামন্ত। নমস্কার দিদি, স্বাগত জানাই আপনাকে সকালের জলসা অনুষ্ঠানে। আপনার বাড়ি কোথায়? আমি এখন থাকি আরামবাগ, হুগলি, কিন্তু আমার আসল বাড়ি পুরসুরা, হুগলির পুরসুরা। আচ্ছা আচ্ছা, বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার হাজবেন্ড, আমার 2 সন্তান আর আমি। আচ্ছা দিদি, মানে আপনার সঙ্গে তো আজকে বেশ একটা মুডে রয়েছি, খুব সুন্দরভাবে আর কি গল্প করার, আর আরো অনেক কিছু নিশ্চয়ই জানবো, যেহেতু আপনি একজন লেখিকা। তো সেই হিসেবে মানে লেখার যে একটা বিষয় আমাদেরকে সত্যি ভীষণভাবে অনুপ্রাণিত করে, বিশেষ করে আমাকে তো করেই, কারণ বিভিন্ন লেখা পড়তে, বিভিন্নভাবে লেখা থেকে অনেক কিছু আমরা জানতে পারি, তাই না? অবশ্যই। তো সেক্ষেত্রে দিদি, আপনি একজন শিক্ষিকা, এর পাশাপাশি একজন লেখিকা, দুটোকে আপনি কিভাবে ম্যানেজ করেন? লেখাটা হচ্ছে আমার নেশার মতো, আর শিক্ষকতা তো আমার পেশা। আচ্ছা। আর সারাদিন সমস্ত পরিশ্রম করার পরে বাড়ির কাজ, মানে সংসারের যাবতীয় কাজ, 2 সন্তান, তাদের সামলে স্কুল করার পর সারাদিনের ক্লান্তি শেষে যদি রাত্রি 1-2 লাইন না লিখতে পারি, মানে খুব কষ্ট মনে হয়। আবার মনে হয় যেন দিনটা আমার কমপ্লিট হলো না ঠিকঠাক। আচ্ছা, 2-1 পাতা লিখতে পারলে খুব ভালো হয়। আচ্ছা, আপনি কোন বিষয়ে শিক্ষকতা করেন? আমি বর্তমানে আছি পশ্চিমপাড়া হাই স্কুলে বাংলা বিষয়ের একজন সহশিক্ষিকা। বাংলা বিষয়ের উপরে আর কি আপনার শিক্ষকতা। আচ্ছা, তো দিদি, আপনি তো লেখালেখি করেন, নিশ্চয়ই অনেক কিছুই লেখেন। তো সেক্ষেত্রে জানতে চাইবো যে আপনার প্রিয় কবি কে? আমার প্রিয় কবি জীবনানন্দ দাশ। আচ্ছা। তার কবিতা তো আমাকে মানে ভেতর থেকে নাড়া দেয়। এমনি তো আমরা সব কবির কবিতাই পড়তে ভালোবাসি, কিন্তু অন্তরকে নাড়া দেয় কবি জীবনানন্দ দাশ। একদমই ঠিক কথা বলেছেন। সেই জন্য একটা কথা না বলে পারবো না, যে মানুষ ও কবিতা অবিচ্ছেদ্য। মানুষ থাকলে বুঝতে হবে কবিতা আছে, আর কবিতা থাকলে বুঝতে হবে মানুষ আছে। এইবার যে দিদির কাছ থেকে একটা কবিতা শুনতে ইচ্ছা করছে। হ্যাঁ, আমি একটা স্বরচিত কবিতাই পাঠ করব। কবিতাটা 20 বছর পূর্ণতা লাভ করেছে। 20 বছর আগে একটা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সেই কবিতাটাই আমি 20 বছরের আর কি উদযাপন করছি, এবং সেটা দিয়েই শুরু করছি। আপনাকে অনেক শুভেচ্ছা যে আপনার কবিতা 20 বছর বাদেও এখনো পর্যন্ত সেরকমই রয়েছে। তাই দর্শক বন্ধুরা, তাই আমি আর কথা বলছি না, সরাসরি শুনবো দিদির কাছ থেকে কবিতা। এটা কবি জীবনানন্দ দাশের বনলতা সেন পড়ে অনুপ্রাণিত হয়ে এটা আমি লিখেছি। এটা প্যারোডি কবিতা, কিন্তু এটা আমার বেশ আজকে পড়তে ইচ্ছে করছে। কবিতা সুচরিতা দাস। জন্ম থেকে জীবনের পথ ধরে হাঁটিতেছি পৃথিবীর বুকে। সেই ছেলেবেলায় খেলা শুরু, আজ কলেজের কোর্সে। অনেকটা দেখলাম জীবন, অনেক দেখলাম জঘন্যতা সমাজে, কিন্তু অসহায় আমি, লাগি না কোনো কাজে। আমি অসহায় এক প্রাণ, কেউ কোনোদিন দেয়নি আস।
কলেজে একদিন আমার মতামতে বাহবা দিয়েছিল সুচরিতা দাস। সারাদিনের হট্টগোলের মধ্য দিয়ে যখন সন্ধ্যা আসে, শান্তি স্পর্শ করে হৃদয়কে, নিস্তব্ধতার মধ্যে সারাদিনের স্মৃতি ভেসে আসে। জোনাকি আর ঝিঝি পোকার ডাক শুনে যায়। পৃথিবীর সব আলো নিভে যাওয়ার পর একটি ঘরের আলো জ্বালিয়ে নিয়ে এক অখণ্ড অবকাশ। মনের আকাশ জুড়ে আলো, মেঘ, বৃষ্টির ছবি। সুচরিতা দাস। বাহ, সত্যি খুব প্রাসঙ্গিক একটি কবিতা। খুব ভালো লাগলো দিদির কণ্ঠে শুনে, মানে খুব সুন্দরভাবে জিনিসটাকে ব্যক্ত করেছেন, এটা বলতেই হয়। দিদি, ফিরছি কথায়, আবারও কবিতা শুনবো দিদির কাছ থেকে। আপনার লেখালেখি জগতের শুরুটা যদি একটু আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলেন। লেখালেখিটা আসলে তখন আমি স্কুলেই পড়ি, মানে লিখবো ভেবে কিছু লিখিনি। তখন আমি ক্লাস 6। তখন মানে মনে হচ্ছে বিভিন্ন কবির কবিতা পড়ছি, তখন নিজের থেকে পড়তে পারছি, ভালো লাগছে পড়তে। সিলেবাসের বাইরে গিয়েও অনেক কবির কবিতা পড়ছি এবং মনের ভেতরে একটা অনুভূতি আসছে যে মনে হচ্ছে যেন আমিও এক লাইন লিখে রাখি বলে। তখন আলাদা কোনো খাতা নয়, ওই স্কুলের খাতার পিছন দিকে হয়তো একটু লিখে রাখলাম 2-4 লাইন, তখন থেকেই শুরু। তখন ক্লাস 6 মানে তখন হচ্ছে 1997 এরকম হবে সালটা, এবং সেগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি খাতাগুলো। তখন থেকেই শুরু, এবং তারপর যত দিন গেছে লেখালেখির একটু বেড়েছে। স্কুল পাস করে কলেজে গেলাম, বিভিন্ন পত্রপত্রিকায় তখন লিখতে শুরু করলাম। তারপরে মাস্টার ডিগ্রি, তারপরে চাকরির ক্ষেত্রে এখন তো মানে ফুলদমেই বিভিন্ন পত্রপত্রিকায় সারা বছর লিখছি। এবং এই কবিতার পাশাপাশি এখন যেটা আমার ঝোঁক হয়েছে ছোট গল্প লেখা। গল্পের বিষয়ে আমরা অতি অবশ্যই দিদির কাছ থেকে শুনবো। আপনার তো দেখুন, আমাদের প্রত্যেকেরই জীবনে না কোনো একটা কিছুর অনুপ্রেরণা বা মোটিভেশন থাকে, তাই না? আজকে আপনি রয়েছেন আমার পাশে, আপনারও যেরকম একটা নিশ্চয়ই অনুপ্রেরণা বা মানে এই যে লেখালেখির জগতে চলে আসা, আপনি যেটা বলছিলেন যে ক্লাস 6 থেকেই আপনি মানে স্কুলিং এর সময় থেকেই যে একটা ছোট ছোট করে লেখার একটা বিষয় আপনার থাকতো, তো এই অনুপ্রেরণাটা আপনি কিভাবে পেলেন? অনুপ্রেরণাটা নিজে নিজে পড়তে পড়তেই অন্তর থেকে একটা যেন টান আসছে যে আমি লিখি। মানে কাউকে, আমার পরিবারের কেউ কিংবা কোনো কবিকে আমি কাছ থেকে দেখিনি, মানে মন থেকেই ব্যাপারটা এসেছে, তারপরেই লিখতে শুরু করেছি। বাহ, এটা কিন্তু একটা খুব সুন্দর প্রতিভা দিদির, যে অন্তর থেকেই লেখার অনুভূতিটা অটোমেটিক প্রকাশিত হয়েছে। সেই জন্যই আমি কিন্তু কথাটা প্রথমেই দর্শক বন্ধুরা আপনাদেরকে আজকে বলেছিলাম যে এমনই একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে আমরা আজকে আমাদের অনুষ্ঠানে পেয়েছি। আমাদের সত্যি খুবই ভালো লাগছে দিদির সঙ্গে কথা বলতে। দিদিকে জিজ্ঞেস করতে চাইবো যে আপনি একটু আগেই বলছিলেন যে আপনি পত্রপত্রিকাতেও লেখেন, আপনি গল্প লেখেন, কি কি ধরনের লেখালেখি করেন আপনি? আমি তো প্রথম যখন আমার লেখালেখি শুরু হয় কবিতা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু যত দিন যাচ্ছে, সময় যাচ্ছে, যেন কবিতার গণ্ডি থেকে একটু বেরিয়ে আসতে ইচ্ছে করছে। তখন আমার উপন্যাস লেখা শুরু হলো। প্রথমে ভেবেছিলাম যে পারবো কি পারবো না, মনের ভেতরে একটা অস্থিরতা কাজ করেছিল, কিন্তু দেখলাম না আমি পারছি, এবং কয়েকটা উপন্যাস লিখলাম। তারপরে নাটকও আমি লিখেছি, এবং নাটকটা একটা নাটক আজকের নারী, ওটা কয়েকটা স্টেজেও অভিনীত হয়েছে। তারপর এখন আমি ছোট গল্প খুব মানে ভীষণভাবে লিখছি, এবং প্রতি রবিবার রাত্রি 9টায় আমি সানডে ফান্ডে বলে একটা ফেসবুক লাইভে আসি এবং নিজের স্বরচিত গল্প ওখানে পাঠ করি এখন। হ্যাঁ, দিদির কাছ থেকে আরো কথা হবে, গল্প আছে, আরো অনেক কথা আছে, কিন্তু সময় হয়েছে আরো একটি কবিতা শোনার দিদির কাছ থেকে। চলে যাব পরবর্তী কবিতায়। এখন বর্তমান যে সময়টার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এটা খুবই একটা ভয়াবহ সময়। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এই সময়টা কাটিয়ে উঠবো, এবং এই লেখাটা আজকের দিনে আমার প্রাসঙ্গিক বলে মনে হলো, তাই এই কবিতাটা পাঠ করছি। কবিতার নাম বিনাশ। হিংসা দাঙ্গায় মেতে আছে অনেক মানুষ আজ, পাপের পথে পা দিয়েছে, করছে পাপের কাজ। মনের ভিতর ছল চাতুরি, দয়া মায়া নাই, ক্ষতি করাই লক্ষ্য এদের বিনাশ চাই। সাপের লেজে স্পর্শ করলে তবেই ছোবল খায়, মানুষরূপী পশুগুলো হিংসায় ক্ষতি চায়। মনের মাঝে অনুতাপের নেই তো কোনো লেশ, পরের ক্ষতি করতে পারলে লাগে ওদের বেশ। পাপের দলে ধীরে ধীরে বাড়ছে অনেক লোক, দুর্যোধনের মতোই ওদের পরিণতি হোক।
মহৎ লোকের সঙ্গে চলার মানুষ বড়ই কম, ধর্মের পথে একলা চলার থাকতে হবে দম। হিংসা ক্রোধে মনের ভিতর জ্বালায় অগ্নিবাণ, নিজে জ্বলে জ্বালায় সমাজ পুড়িয়ে খান খান। চিতার আগুন ভস্ম করে দেহ করে ছাই, মরার আগে পাপের বিনাশ দেখতে আমি চাই। আমি সত্যি এই মুহূর্তে বাকরুদ্ধ হয়ে গেছি দিদির এই কবিতা, যে স্বরচিত কবিতা শুনলাম বিনাশ। সত্যি আমরা এই মুহূর্তে এরকমই একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আমরা নিশ্চয়ই হবে, সব কিছুরই নিশ্চয়ই একদিন ভালো হবে। ওই যে কথায় বলে উই শ্যাল ওভারকাম সামডে, এরকম ব্যাপার। নিশ্চয়ই আগামী দিন ভালো আসবে, কিন্তু তার জন্য লড়াই যে একটা চলছে, লড়াই চলবে যতদিন না পর্যন্ত এই যে এখন যে এরকম একটা উত্তপ্ত পরিস্থিতি, তাই না, পরিস্থিতির মধ্য দিয়ে যে গোটা পশ্চিমবঙ্গই যাচ্ছে, হয়তো কলকাতার বুকে জিনিস, কিন্তু গোটা পশ্চিমবঙ্গই সবাই সমবেতভাবেই লড়াইটা করছে। হ্যাঁ, ইভেন অনেক জায়গাতে অ্যাপার্ট ফ্রম মানে আমাদের স্টেট ছাড়াও অনেক জায়গাতেও এইরকম ধরনের বিষয়বস্তু চলছে। ওই জন্যই আমি কথাটা বললাম যে উই শ্যাল ওভারকাম সামডে। দর্শক বন্ধুরা, গল্প আছে, আরও গল্প হবে, দিদি আমাদের সঙ্গেই রয়েছেন, কিন্তু কেউ কোথাও যাবেন না। আমরা কিছুক্ষণের মধ্যেই আবারও ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন সকালের জলসা। সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা, বাহ। যার পরিচালনায় এই অনুষ্ঠান শামশের মল্লিক, তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামশের মল্লিক পরিচালিত অতি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। উঠালি পাঠালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। বুদ্ধদেব গুহ বলেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ একঘেয়েমি। বৈচিত্র্যই মানুষকে নবীকৃত করে। প্রতিদিন দেখতে থাকুন আমাদের চ্যানেল ভিশন নিবেদিত অনুষ্ঠান শামশের মল্লিক পরিচালিত সকালের জলসা। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত শামশের মল্লিকের পরিচালনায় মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। সঙ্গে রয়েছি আমি নবীনা। আজকের অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট লেখিকা এবং শিক্ষিকা সমাপ্তি সামন্ত। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে কি কেউ গান, নাচ অথবা আবৃত্তি দক্ষ? যদি হয়ে থাকেন তাহলে আর দেরি কিসের? স্ক্রিনে দেওয়া নম্বরে চটপট মুঠোফোনে যোগাযোগ করুন আর নিজের প্রতিভাকে মেলে ধরুন চ্যানেল ভিশনের পর্দায় কয়েক হাজার দর্শকের সামনে। এইবারে আবারও চলে যাব আজকের মূল অনুষ্ঠানে। দিদি, আপনি তো বহুদিন ধরেই লেখালেখির সঙ্গে যুক্ত। আপনার লেখা বই কি কখনো বইমেলায় প্রকাশিত হয়েছে?
হ্যাঁ, কলকাতা বইমেলায় আমার বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। আচ্ছা সেগুলো আমি সঙ্গে করে নিয়ে এসেছি, দর্শক বন্ধুদের দেখাতে চাইবো। আচ্ছা এটা হচ্ছে আমার প্রথম কাব্যগ্রন্থ এক মুঠো রোদ। এটাও আচ্ছা। কলকাতা বইমেলায় 21-এ প্রকাশিত হয়েছিল, এক মুঠো রোদ। এটা আমার প্রথম উপন্যাস মহামায়ার সংসার, এটাও কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছিল। আচ্ছা বাহ, এক একটা নাম শুনেই বোঝা যাচ্ছে যে গল্পগুলোর মধ্যে নিশ্চয়ই খুব সুন্দর বিষয়বস্তু আছে। স্পেশালি মহামায়ার সংসারটা বেশ আকর্ষণ করলো। এটা আমার সেকেন্ড উপন্যাস অলকা সুন্দরী একটি নক্ষত্রের পতন। এটা ওই সময় ছিল করোনা পিরিয়ড, এবং এই সময় একটা প্রতিভা কিভাবে ঝরে গেল, তার অকাল পয়ন কিভাবে ঘটলো, সব নিয়েই এই একটা সুন্দর ট্র্যাজেডি এই উপন্যাসের মধ্যে ধরার চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বাচ্চাদের জন্য লেখা একটি ছড়ার বই, মানে পুরোটাই মানে ভূতের ছড়া, ভূতকন্যার বিয়ে। ভূতকন্যার আবার বিয়ে, বাহ অসাধারণ। এইটা অনেক বাচ্চারা খুব পছন্দ করে ছড়াগুলো পড়তে। আর এখানে এই ছড়ার মধ্যে লোক সংস্কৃতিকে আমি ধরার চেষ্টা করেছি, মানে এমনি ভূতের ছড়া কল্পনা করে নয়, মানে বাংলার যে লোক সংস্কৃতিগুলো গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে সেটাকে এই ছড়ার মধ্যে আমি ধরার চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা, বাহ খুব ভালো। আর কি বই আছে? এইটা হচ্ছে গত কলকাতা বইমেলা একটা ভৌতিক গল্পগ্রন্থ 2023-এ। আচ্ছা, এটা হচ্ছে বেরিয়েছে অপদেবতার অভিশাপ। এতে অনেক ভৌতিক গল্পগ্রন্থ আছে। আমার ছোট ছোট বন্ধুরা ভৌতিক গল্প ভীষণ পছন্দ করে, তাদের জন্য এটা লেখা। অনেকগুলি গল্প আছে এর মধ্যে, তারা পড়লে তাদের খুব ভালো লাগবে। আর এটা এই প্রকাশিত হয়েছে এই বছরেই ভূত বাংলায় চিনিগিনি। চিনিগিনি দুটো ছোট বাচ্চা যারা মানে অনেক বছর বাবা মা তপস্যার পরে তাদের সন্তান পেয়েছে, এবং জন্মানোর পর সন্তানের যখন জ্ঞান হয়েছে, কথাবার্তা বলছে, শিখছে, তারা পিতৃ রক্ত চাইছে। এবং সেই যে একটা করুণ কাহিনী, যে একটা মানে ভৌতিক আবহ, সেটা এই ভূত বাংলো চিনিগিনিতে ধরা হয়েছে। আচ্ছা, ওই যে একটু আগে আমি আপনাকে দেখছিলাম একটা বই, যেটা মহামায়ার সংসার। মহামায়ার সংসার, এটা কি রকম আঙ্গিকের? মহামায়া সংসার আমার এটা প্রথম উপন্যাস। এখানে মহামায়া একটি নারী, এবং তার জীবনের যে কাহিনীগুলো ছত্রে ছত্রে ধরা হয়েছে, তার সন্তান, তার মানুষ করার কষ্ট, এবং এত অভাবী যে তাদের একবেলা জোটে তো একবেলা জোটে না। সেখান থেকে কিভাবে তাদের জীবনের সংগ্রাম, তাদের আত্মীয় স্বজন কিন্তু তাদের বিপদের সময় কেউ তাদের পাশে এসে দাঁড়ায়নি, কেউ সাহায্য করেনি, এবং তার যে ট্র্যাজেডিটা সেইটা এখানে ধরা হয়েছে। এবং আমি দেখাতে চেয়েছি যে মহামায়া একজন নারী নয়, আমাদের মানে সমাজে ছড়িয়ে আছে এইরকম হাজার হাজার মহামায়া, যাদের লড়াই করে বাঁচার একটা চেষ্টা তারা প্রতিনিয়ত করে। মা দুর্গা যেমন 10 হাতে অস্ত্র নিয়ে অসুর বধ করেছেন, সেই রকমই আমাদের সমাজের নারীরাও তাদের সংগ্রামও কিন্তু দেবী দুর্গার থেকে কোনো অংশে কম নয়, এবং তারাও মানে তারা 10 হাত দিয়ে সংগ্রাম করে তাদের সংসারকে ভালো করা, তাদের সন্তানদের ভালো রাখার চেষ্টা করছে। সব শুদ্ধ নিয়ে এই মহামায়া সংসার। বা খুবই মানে ইন্সপায়ার্ড হলাম বিষয়টা থেকে, যে এই যে আপনার যে মহামায়ার সংসার যে বইটি আপনি কথাই মাত্র বলছিলেন যে একজন নারীর জীবন কাহিনী নিয়ে বই, তো সেক্ষেত্রে একটা কথা, একটা প্রচলিত কথাই আছে আর কি নারীদেরকে নিয়ে, যে আমরা নারী, আমরা পারি, তাই না? তো এখন বর্তমানের যে পরিস্থিতি, সেখানেতে আপনার এই যে এই বইতে একটু প্রতিবাদী ভাষা মনে হচ্ছে কথা বলে রিফ্লেক্টেড। তো এখান থেকে কি আপনি সমাজকে কোনো বার্তা দিতে চাইছেন? এইটা তো বই তো সবাই পড়বে, কিন্তু নারীরা, বিশেষ করে মহিলারা, যে যদি এই বইগুলো পড়ে এবং তাদের মনের ভেতরে একটা পরিবর্তন অবশ্যই আসবে, যে এইরকম মহামায়া একজন সাধারণ নারী হয়ে যদি সন্তানদের এইভাবে মানুষ করতে পারে, আমরা উপন্যাসের শেষে দেখবো তাদের সন্তানরা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তাহলে আমরা কেন পারবো না? তাদের এই ভাবটা যদি তাদের মধ্যে আসে, মানে সেইটুকুই আমার লেখাটা তাহলেই সার্থক হবে। তা যদি পড়ে এই বোধটা তাদের মধ্যে জাগ্রত হয়। একদম একদম খুব প্রাসঙ্গিক লেখা। আবারও কথায় ফিরবো, এখন শুনবো দিদির কাছ থেকে একটি কবিতা। ছড়াটার নাম হচ্ছে মেয়ে বেলা। আচ্ছা চলুন। একটি মেয়ে বায়না করে চাইছে কাঁচের চুড়ি, একটি মেয়ে চাইছে মাকে লাটাই সমেত ঘুড়ি, চোখের জলে গাল ভিজিয়ে একটি মেয়ে কাঁদে, খেলনা বাটি নিয়ে আবার একটি মেয়ে রাঁধে, নাচের তালে জগৎ সেরা আনছে নানান ট্রফি, একটি মেয়ে বাবার সাথে খাচ্ছে গরম কফি।
একটি মেয়ে ডুব সাঁতারে আনছে সোনা ঘরে, একটি মেয়ে মডেলিংয়ে নানান পোশাক পরে। স্বপ্ন হাজার করবে পূরণ, জীবন একটা খেলা, জেতা হারার গল্প নিয়ে কাটছে মেয়েবেলা। মানে ওই যে আমরা আগে ছোটবেলায় শুনতাম ছেলেবেলা, তো মানে এটাকেই একটা নতুন ভার্সন দিয়ে দিদি এটাকে মেয়েবেলা করেছেন। মানে সত্যি খুব ভালো লাগছে, একটু নস্টালজিয়া ফিলিংস হচ্ছে আর কি। মানে মনে হচ্ছিল কবিতাটা শুনতে শুনতে যে হয়তো আমি আমার সেই মেয়েবেলায় শৈশবে ফিরে যাচ্ছি, শৈশবে ফিরে গেছি আর কি, ফিরে গিয়েছি। ইভেন শৈশবটাই খুব সুন্দর একটা শৈশব ছিল, তাই না? শৈশবই অনেক সুন্দর ছিল। মানে এখন মনে হয় যে স্কুল জীবনটা কেন চলে গেল? একদম নিয়েই থাকছেন না, তখন নিশ্চয়ই আপনার কখনো মনে পড়ে যে আপনার স্কুল জীবন কখনো মনে পড়ে যায় আপনার বাচ্চাদের? আমি তো ক্লাসে পড়াতে ওদেরকে আমাদের স্কুলে কেমন করে হতো সেই সময়ের গল্প ওদের বলে ইন্সপায়ার করার চেষ্টা করি, যে তোরা এখন এইভাবে করছিস, ছুটছুটি করছিস, সব হাতের সামনে পেয়ে যাচ্ছিস, তোদের মধ্যে এত চঞ্চলতা, আমরা তখন কিছুই পেতাম না, এর মধ্যেই ধুলোমাটি কাদা নিয়ে খেলতে খেলতে আমাদের কত আনন্দ। হ্যাঁ, যাই হোক দিদি, আমাদের জীবনে না সবসময়তে বিভিন্ন সময় বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। আপনার ক্ষেত্রে আপনার যে লেখালেখির বিষয়, আপনাকে কি কখনো মানে এই যে দুটোকে নিয়ে আপনি ব্যালেন্স করে চলছেন, কখনো কি কোনো ক্ষেত্রে কোনো বিষয় আপনাকে বাধার সম্মুখীন হতে হয়েছে? বাধা মানে আমার শৈশব থেকেই আমাকে অনেক লড়াই করে বড় হতে হয়েছে। মানে আমার বাবার অবস্থা খুব একটা ভালো নয়, সেখানে আমাদের খাওয়া দাওয়ারের কোনোদিনও কোনো কষ্ট ছিল না, কিন্তু বিলাসিতা করা খুব কঠিন। মানে এক সময় আমরা পুজোতে, যে দুর্গা পুজো আসছে, এক বছরে আমরা পুজোতে নতুন জামা কাপড়ও পেতাম না, এতটাই আমাদের কষ্ট করতে হয়েছে। দিদি, আপনার আগামী দিনের লেখালেখি নিয়ে কি পরিকল্পনা? আগামী দিনে লেখালেখি বলতে মহামায়ার সংসার সেকেন্ড পার্ট মামন কথা, ওটা আমার প্রায় কমপ্লিটের পথে। ওটা দর্শকরা যারা, মানে আমার পাঠকরা যারা মামন কথা পড়তে চায়, মহামায়ার সংসারের সেকেন্ড পর্ব আর কি, ওটা চলছে। আর তার সাথে আমার আরও একটা কিশোর উপন্যাস চলছে, দুটো চলছে এবার, যেটা আমি কমপ্লিট করতে পারবো আগামী বছর কলকাতা বইমেলায় হয়তো সেটা আসতে পারে। আমরা আজকে সময়ের একদমই শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। দিদির একটি কবিতা আমরা শুনেই আজকের অনুষ্ঠান সমাপ্তি করব। সামনেই পুজো আসছে, তাই শেষটা একটা পুজোর ছড়া দিয়েই হোক। পুজোর মাসে পড়ার ফাঁকে মাঠের ডাকে যাচ্ছি ছুটে রোজ, বন্ধু দুটি স্কুল ছুটি খাচ্ছি বসে ভোজ। পুজোর গন্ধ পড়া বন্ধ, সাথে আছে ভাই, প্যান্ডেল মাঝে নতুন সাজে মনের সুখে গাই। কাশের বনে পড়ল মনে পুজোর হাজার সুখ, নতুন জামা দেবে মামা দেখবো মায়ের মুখ। দুর্গা মাতা জগৎত্রাতা ভালো করবে সব, বাঙালির ঘরে আশিস ভরে আনবে খুশি রব। খুব সুন্দর, খুব সুন্দর। আজকের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে দিদির হাতে চ্যানেল ভিশনের পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে সার্টিফিকেট এবং মেমেন্টো। থ্যাংক ইউ। সঙ্গে মেডেল। বিভিন্নভাবে লেখালেখির সঙ্গে আরও আপনার পাঠককে ইন্সপায়ার করুন। আপনার লেখা সত্যি খুব ভালো লাগলো যতটুকুই শুনলাম। দর্শক বন্ধুরা, সময়ের বাঁধনে আমরা সকলেই আবদ্ধ, কিছুই করার থাকে না, তাই আজকের অনুষ্ঠানের ইতি এখানেই টানতে হয়। আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। শেষ করার পূর্বে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের আজকের অতিথি শিল্পী সমাপ্তি সামন্তকে ধন্যবাদ জানাই, চ্যানেল ভিশনকে ধন্যবাদ জানাই, টেকনিশিয়ান সমস্ত বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, আর টিভির উপরান্তে যারা ছিলেন আমাদের প্রিয় দর্শক বন্ধু আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর যাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না, আমাদের আজকের অনুষ্ঠানের পরিচালক শামসের মল্লিক মহাশয়কে ধন্যবাদ জানাই। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি নবীনা রায় মজুমদার। আবারও ঠিক আগামীকাল নতুন জলসার আসর বসবে, দেখতে ভুলবেন না কিন্তু। নমস্কার।